আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বাংলার ভূত এপিসোড নাম্বার 5-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি চৌধুরী আহমেদ আল ইরফান। বাংলার ভূতে ভূতের গল্প মানেই আসলে শুধু কোনো গল্প নয়। আমরা এই গল্পটির ভূতের গল্পের পোস্টমর্টেম করার চেষ্টা করি। আসলে এটি ভূতের গল্প না অন্য কিছু। আর সেই দায়িত্বটা আমরা আমাদের অডিয়েন্সের কাছে ছেড়ে দিই। আজকের গল্পেও আমি আপনাদের সাথে এরকম একটি গল্প শেয়ার করব। গল্পটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। এখানে আমি আমার বন্ধুর কাল্পনিক নাম ব্যবহার করছি। আমার বন্ধুর নাম শার্লিন। এই ঘটনাটি এখন থেকে প্রায় অনেক বছর আগে। তখন সে একজন অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল, পড়াশোনায় খুব ব্যস্ত সময় পার করত। শীতের রাতের বেলা রাত জেগে জেগে সে তার পড়াশোনা স্টাডি নিয়ে মনোযোগী ছিল। যেহেতু শীতের রাত ছিল, বাসায় সকল দরজা জানলা বন্ধ করে সে তার স্টাডি করছিল। তার বেশ কিছু অ্যাসাইনমেন্ট ছিল ওই দিন রাতে। সেদিন রাতে সে বসে বসে অ্যাসাইনমেন্টগুলো করছিল। জানালাগুলো বন্ধ, অন্যান্য দরজাগুলো বন্ধ, সে তার রুমে বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল। যেহেতু শীতের রাত, ফ্যান অফ ছিল, সকল কিছু অফ ছিল, বসে বসে তার অ্যাসাইনমেন্ট করছিল। তো সে বসে অ্যাসাইনমেন্ট করছিল, কিন্তু হঠাৎ করে তার মনে হলো তার পিছন থেকে একটা ঠান্ডা বাতাস এসে তার ঘাড়ে লাগছে। আমার এই বন্ধু আসলে খুবই সাহসী একজন ব্যক্তিত্ব ছিল। তো সে যখন এই জিনিসটা ঘটে, সে খুব নর্মাল ভাবে যে হয়তো কোনো জানলা কোথাও দিয়ে কোনো হচ্ছে যে জানলা দিয়ে বাতাস আসছে বা কোনো কিছু হচ্ছে, তাই সে এটা নর্মালি নিয়ে সে চেক করতে যায় এবং জানলাটা আবার ভালো করে আটকে আবার বসে তার অ্যাসাইনমেন্ট করার জন্য। আবার হুট করে পুরো ঘাড়ে এবং পিঠের মধ্যে একটা ঠান্ডা বাতাস লাগে। তো সে আবার একটু চেক করে, নর্মালি সে এইবারও নর্মালি নিয়ে আবার চেক করে, সকল কিছু চেক করার পর আবার দেখে যে না, ওকে ফাইন, সকল কিছু ঠিক আছে। এবার একটু জানলাগুলো ভালো করে লাগায়, কোনোভাবে যেন বাতাস আসতে না পারে। এসে আবার সে অ্যাসাইনমেন্টে বসে। এভাবে আবার 5 থেকে 10 মিনিট চলে যাওয়ার পর সে অ্যাসাইনমেন্ট করছিল, কিছু কাগজপত্র তার টেবিলের সামনে ছিল, বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল। তো হঠাৎ করে তার সামনে থেকে অনেক জোরে বাতাস এসে তার সামনে যে কাগজপত্রগুলো যা ছিল সব উপরে উঠতে থাকে। উপরে মানে একটু উপরে উড়ে পড়ে যায়। তো বলেছিলাম আসলে আমার এই ফ্রেন্ড ভৌতিক বিষয়গুলো নিয়ে খুব একটা সে চিন্তিত না, এটা মাথায়ও আসে না। সে ভাবছে যে সামনে হয়তো দরজার ফাঁক দিয়ে অথবা বাইরে কোনো বাতাস টাতাস হচ্ছে, সেটার জন্য অথবা অন্য কোনো রুমের জানলা খোলা আছে, সে ওটা চেক করতে চলে যায়। দরজা খুলে সে বাইরে অন্য রুমের জানলাগুলো চেক করে সে দেখে যে না, ওকে, সকল কিছু বন্ধ। তো সে আবার দরজাটা ভালো করে আটকে রুমে বসে থাকে। রুমে এসে তার অ্যাসাইনমেন্ট করা শুরু করে। তবে এবার একটু কিছুটা চিন্তা করে, সকল কিছু তো আটকানো, তাহলে এই বাতাসটা কোত্থেকে আসছে, কোত্থেকে বাতাস তার গায়ে লাগছে। এভাবে সে বেশ খানিকটা চিন্তা করার পর সে আবার অ্যাসাইনমেন্ট করতে বসে। এবার সে তার রুমের কিছুটা ফার্নিচারের কম্পন অনুভব করে। মনে হচ্ছিল সে তার পুরো বাসার রুমের ফার্নিচারগুলো কাঁপছে। এটা ভেবে শার্লিন দ্রুত ভূমিকম্প ভেবে সে আসলে দ্রুত তার আরেকটা রুমে যায়। রুমে গিয়ে যে টেবিল থাকে, একটা শক্ত টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। যেন হচ্ছে ভারী কিছু পড়লে যেন তার প্রাথমিকভাবে ক্ষতি না হয়। সে ভাবছিল আসলে ভূমিকম্প হচ্ছে। তো তাদের পাশে একটা ছোট ছেলে থাকে, বান্টি, কাজের ছেলে আর কি। সে ওই বান্টিকে টেবিলে ঢোকার পরে দেখে যে টেবিলের নিচে একটা ছোট ছেলে আগে থেকে বসে আছে। আসলে সে তাড়াহুড়ো করে বসছে, আসলে খেয়াল করে না যে কে আছে ওখানে। তো সে ভাবছে যে তাদের কাজের ছেলেটা হয়তো টেবিলের নিচে বসে আছে। তো সে বান্টিকে ডাকতে দেখি, তুইও কখন আসলি, তুইও ভূমিকম্প টের পাইছস? তো বান্টি শুধু হু হু করতেছে, অনেক একটা গম্ভীর স্বরে হু হু করতেছে। সে বসেছিল, টেবিলের নিচে বসেছিল। বসে থাকা অবস্থায় সে একটা তীব্র একটা পচা গন্ধ তার নাকে আসতে শুরু করে। মনে হচ্ছিল যে মাংস পচা গন্ধ যেরকম, সেরকম। সে বান্টিকে বলল, কিরে বান্টি, আজকে তুই ময়লাওয়ালা আসে নাই, যে ময়লা নিতে আসে নাই, তো পচা গন্ধ কোত্থেকে আসতেছে এভাবে? তো বান্টি বলল যে বান্টি এবারও হু হু করতেছে। তো সে একটু আমার বন্ধু একটু অনেক বেশি অ্যাক্টিভ, চঞ্চল। তো সে বলতেছে হু হু করতেছে, হ্যাঁ অথবা না কিছু বলবি, তুই হু হু করতেছিস, যা অন্যদেরকে ডাক, অন্যরা ভূমিকম্প টের পাইছে কিনা অন্যদেরকে এসে করতে বল। তো সে এরপরে কথা বলে ও ওখান থেকে বের হয়ে যায়। টেবিলটা থেকে বের হয়ে যায়।
সে টেবিলটা থেকে যখন বের হয়ে যায়, তখন তার রুমে যখন যাবে তখন দেখে যে বান্টির রুম থেকে দরজা খুলে বের হচ্ছে। সে যখন তার টেবিল থেকে ওই টেবিলটার এই কথা বলে বান্টিকে কথা বলে সে টেবিল থেকে উঠে তার রুমে যাবে, তখন দেখে যে বান্টি যে রুমে ঘুমায় সেই রুম থেকে দরজাটা খুলে সে বের হচ্ছে। তো তখন কিছুটা একটু আপসেট হয়ে যায়। সে তাড়াতাড়ি দ্রুত গিয়ে টেবিলের নিচে চেক করে, দেখে যে না, টেবিলের নিচে কেউ নেই। যে একটা গন্ধ আসছিল, খারাপ গন্ধ, সেই গন্ধটাও নেই। তো সে বান্টিকে বলে, কিন্তু তুই না টেবিলের নিচে ছিলি, তুই আবার ওখান থেকে কীভাবে আসছিস? বান্টি বলল না, বান্টি ঘুমের মধ্যে ছিল। বান্টি বলে, না আপা, আমি তো মাত্র আসছি, আমি বাথরুম পেশাব করতে যাবো, ওই জন্য সে উঠছে। তো শার্লিন আসলে কিছুই বলে না। শার্লিন গিয়ে তার রুমে বসে যায়। রুমে গিয়ে আবার তার অ্যাসাইনমেন্টের জন্য বসে। তো সে অ্যাসাইনমেন্ট করা শুরু করতেছিল, ঠিক তখনই যে তীব্র পচা গন্ধ সে তার ওই টেবিলের নিচে পাচ্ছিল, ঠিক তার রুমে ওই তীব্র পচা গন্ধটা আসতেছিল। তো সে ভাবছে আসলে তার নাকে হয়তো কোনো প্রবলেম, সেজন্য গন্ধ পাচ্ছে বারবার। তো সে হাতটা দিয়ে চেক করে আবার দেখতেছে স্প্রে মারার জন্য স্প্রে নিয়ে খাটের নিচে যখন স্প্রে করবে, তো প্রথম একবার সে স্প্রে করে উঠে যাবে, তার তাৎক্ষণিকভাবে দেখায় মনে হয়েছিল যেন ওই ছেলেটা খাটের নিচে লুকে আছে। আমি আবারও বলছি, ব্যাপারটা এমন ছিল যে আমরা হুট করে একবার কোথাও কোনো একটা জিনিস একবার তাকিয়ে চলে গেলাম, ওরকম একটা বিষয়। তো সে যখন ফার্স্ট তার লুক স্প্রেটা করে চলে আসছিল, তখন তার মনে হচ্ছিল যে না, খাটের নিচে কেউ আছে, ওই ছেলেটা খাটের নিচে পিচ্ছি যে এই ছেলেটা। তো সেটা দেখে সে আবার কিছুটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে দরজা খুলে সে আস্তে আস্তে খাটের নিচে চেক করতে যায়। তো খাটের নিচে এবার চেক করতে গিয়ে দেখে যে না, খাটের নিচে তো কিছু নাই, খাটের নিচে কিছু নেই। আর যে একটা বাজে স্মেল আসছিল সেটা চলে গিয়েছে। তো ওই দিন রাত্রে এটাই আসলে মূল বিষয় ছিল। সে এটা দেখে আর অ্যাসাইনমেন্ট করে নাই। তো সে গিয়ে তার হচ্ছে যে একজন বড় বোন ছিল, বড় বোনকে ডাকে, বড় বোনের সাথে ঘুমিয়ে যায়। তারা মূলত 4-5টা বোন ছিল। 4-5টা বোনের মধ্যে হচ্ছে যে তাদের একটা বোনের বিয়ে হয়ে যায়, ওনার হাজবেন্ড মারা যায়, ওনার হাজবেন্ডও মারা যায়, এবং ওনার একটা বাচ্চা থাকে, ছোট বাচ্চা, সে বাচ্চাটাও মারা যায়। ওর বড় বোনের হাজবেন্ড মারা যায়, বাচ্চাও মারা যায়। বাচ্চাটা বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে, একটা বয়স আর কি। সেদিন সে প্রথমে ঘুমাইতে আসে, তো তারা একলা ঘুমাসে না, সে স্যাটিসফাইড না। তার একটা বোন পরবর্তীতে তার আরেকটা বোনকে ডাকে, মোট 3 বোন মিলে একটা রুমে ঘুমায়। তো এভাবে ঘুমাচ্ছিল। সেদিন রাতে প্রায় 4টার দিকে ওই যে বান্টি বলে যে ছেলেটা, সেই ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। এত ভয় পায় ছেলেটা, ভয়ের চোটে পুরো রাত্রে কান্না করতে থাকে, রাতের বেলা ঘুমাইতে পারে না, ঠিকভাবে কথাও বলতে পারে না। তো সে অনেক ভয় পায় বান্টি ছেলেটা। তো তার রুমের মধ্যে তো অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি করে, এরপর হচ্ছে রুমের দরজা খুলে এসে পুরো রাত্রে ঘুমায় না, পুরো রাত্রে কিছু বলতেও পারে না। ছেলেটা ছোটোই ছিল, অত বড় ছিল না ওই ছেলেটা। টুকটাক মানুষকে হচ্ছে যে বিভিন্ন ওই টুকটাক খেলটেল করা, কাগজ টাগজ ছিল দেওয়া, বাইরে থেকে যে কিছু করে এগুলো করতো আর কি। তো ওই দিন রাত্রে আর বান্টি কোনো কিছু বলতে পারে না। তো বান্টি ওই দিন পর থেকে একটু অস্বাভাবিক আচরণ করা শুরু করে। এভাবে 2-3 দিন চলে যায়। 2-3 দিন চলে যাওয়ার পর বান্টি ওই দিন আইসা একদিন রাত্রে সবাই একটু স্বাভাবিক হওয়ার পরে বান্টিকে জিজ্ঞেস করে, বান্টি কী রে, তুই এই কয়েকদিন এরকম করলি কেন? বান্টি শুধু বলে যে গন্ধ, সে ওইভাবে বলতে পারে না, শুধু বলে যে গন্ধ, পচা গন্ধ, এই কথা বলে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে সবসময় নিচের দিকে তাকায়, হয়তো কোনো খাটের নিচে, অথবা টেবিলের নিচে, অথবা ইয়ার নিচে। এই ঘটনাটা যখনই ঘটে, তখনই শার্লিনের ওই যে অ্যাসাইনমেন্টের যে দিনকার ঘটনা, অ্যাসাইনমেন্টের রাতের যে দিনকার ঘটনা, ওই ঘটনা তার মনে পড়ে। তো শার্লিন চিন্তা করে থাকে কি ওরকম কোনো কিছু হয়েছে কিনা বা কোনো কিছু। সে সবাই চলে যাওয়ার পর বান্টিকে ডাক দেয়। বান্টিকে ডাক দেওয়ার পর বান্টিকে একা জিজ্ঞেস করে, কিরে তুই কিরকম কিছু দেখছিস কিনা? বান্টি উত্তর দেয়, হ্যাঁ দেখছি। বলে, কোথায় দেখেছিস? বলে, তো সে তো আপনার পাশে, আপনার সাথেই থাকে সবসময়। ঠিক এই কথা শোনার পরে শার্লিন অনেক ভয় পেয়ে যায়। শার্লিন বলে, আমার সাথে থাকে মানে? বলে, হ্যাঁ, ও তো আপনার সাথে থাকে, আপনার সাথেই ঘুমায়।
আপনি নাকি ওর আম্মু। মানে বাচ্চাটা বলে শার্লিন হচ্ছে ওর মা, এরকম একটা বিষয়। আসলে আমি একটা কথা বলেছিলাম, শার্লিনটা হচ্ছে 5 বোনের মধ্যে ওর বড় বোনের অনেক আগে বিয়ে হয়, প্রায় অনেক আগে। ওরা হচ্ছে যে ওর বোনদের সিরিয়াল, ওর বড় বোন সবার আগে, এরপর হচ্ছে অনেকদিন গ্যাপ দিয়ে ওর আরও 4টা বোন। দুঃখিত। তো শার্লিনের বড় বোনের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর ওনার হচ্ছে যে হাজবেন্ড যিনি থাকেন উনি কার অ্যাক্সিডেন্টে ওনার বাচ্চা এবং ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর মানে উনি একটু আপনার হচ্ছে যে একটু অস্বাভাবিক আচরণ করে, একটু পাগলের মতো আচরণ করে শার্লিনের বড় বোন। তো ওনারা একসাথে থাকে, 5 বোন একসাথেই থাকে। ওনার মা আছে, শার্লিনের মা আছে, খালা টালা সহ, মামা টামা সহ ওনারা একসাথেই থাকে। সরি, শার্লিনের বড় বোন ওই বাসায় ছিল। তো শার্লিনের আসলে তখনও এই বিষয়টা মানে এত ক্যালকুলেশন করে সে বুঝেছে, বা মানে বান্টির কথার পাত্র দেয়, বান্টির মাথার মধ্যে একটা থাপ্পড় মারা কথা বলে সে চলে যায়। তো যদিও সে চলে যায়, তার মাথায় জিনিসটা ছিল। তো সে তার আরও 2টা বোনের সাথে কথাটা বলে এবং ওই দিনে অ্যাসাইনমেন্টের ঘটনাটা সে শেয়ার করে। তো শেয়ার করার পর ব্যাপার হচ্ছে, যেদিন শেয়ার করছে সেদিনের পর সে পুরো বাসায় বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা হয়। করার পরে শার্লিনদের ফ্যামিলি ডিসাইড করে যে একজন হুজুর টুজুর এনে ঘরটার পর বন্ধ করবে। ওই দিন রাত্রে তার কোনো কিছু হচ্ছে না, পরের দিন 1 থেকে 2 দিন পরে হয়তো ওনারা এই জিনিসগুলো করবে। তো এরকম একটা ডিসিশন হওয়ার পরে তারা 3 বোন মিলে রুমে ঘুমাইতে আসে। তো শার্লিন আসলে তো এমনি হচ্ছে তার রাত্রেবেলা রাত থেকে কাজ করার অভ্যাস। তো সেদিন রাত্র হচ্ছে যে তার আসলে অভ্যাসের কারণে কোনো কাজ ছিল না, বাট তার ঘুম আসছিল না। তো ঘুম আসছিল না, সে বসেছিল, বসে লাইট অফ, যেহেতু তার 2 বোন আরও এখানে ঘুমায়। তো তার ওই দিন আর লাইট চালিয়ে ঘুমানোর সুযোগ নেই, সে লাইট অফ করে মোবাইলে বসে মোবাইল টিপছিল। তো এরকম একটা সময় সে হঠাৎ করে মোবাইল বুকের সামনে মোবাইল নিয়ে শুয়ে টিপছিল। তো হঠাৎ করে সে মোবাইল সরিয়ে লক্ষ্য করে যে তার পায়ের উপরে, মানে সে শুয়ে আছে, তার পায়ের উপরে কেউ বসে আছে, ছোট একটা বাচ্চা। তো সে হঠাৎ করে যখন দেখার সাথে সাথে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার 2 বোনকে অনেক জোরে থাপ্পড় মেরে তার 2 বোনকে চিল্লিয়ে উঠে দেয়। উঠে দেওয়ার পরে কিসে দেখে যে ওরা লাইট মেরে দেখে যে কিছু নেই। তো সে অনেক চিৎকার পেয়ে ভয় পেয়ে বলতে থাকে যে আপু, আমি এরকম দেখছি একটা বাচ্চা এখানে বসে আছে। তো তারা 2 বোনও আর ঘুমাইতে পারে না ওই দিন রাত্রে। তো প্রায় এরকম করতে করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলে যাওয়ার পরে আবার দুজন ঘুমায় যায়, শার্লিন ঘুমায় না। তো শার্লিন মনে মনে ডিসাইড করে যে বাচ্চাটা বারবার তার সাথে দেখা করতে চায়। বান্টিও বলছে তার কাছে আছে, সে এবার সাহস করে বাচ্চাকে জিজ্ঞেস করবে আসলে এই বাচ্চাটা তার কাছে কী চায়, যদি আসলে এবার আসে। তো সে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দিকে তাকায়, চেয়ারের দিকে তাকায়, খাটের দিকে তাকায়, তাকায়, বিভিন্ন জায়গায় তাকায়, কোথাও আর বাচ্চাটাকে দেখে না। এভাবে করতে করতে প্রায় 10 থেকে 15 মিনিট চলে যায়। সে দূর, এটা তো আমার মনের ভুল, এই কথা বলেই যখন সে তার বোনের দিকে তাকায়, দেখে যে বোনের পিছনে বাচ্চাটা শুয়ে আছে। শুয়ে তার দিকে তাকায় বলতেছে, আম্মু আম্মু, তুমি আমার পাশে আসো। শার্লিন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল। এবার যাই হোক, সে সাহস করে বাচ্চাকে জিজ্ঞেস করবে আসলে বাচ্চাটা কে। সে তার আরেক যে বোন, মেজ বোনের হাত শক্ত করে ধরে রাখে। জিজ্ঞেস করে, তুমি কে? তুমি আমাকে আম্মু ডাকতেছ কেন? তখন বাচ্চাটা বলে, তুমি তো আমার আম্মু। আব্বু বলছে আব্বু আসছে আজকে, কিন্তু আব্বু বাসায় ঢুকে নাই। আব্বু বাসায় ঢুকতে পারবে না, আমি ঢুকতে পেরেছি। সে বলে, তোমার আব্বুকে? বলে, ওমা, তুমি আমার আম্মু? আমার আব্বু আমাকে দেখিয়ে গিয়েছে, বলছে যে এ তোমার আম্মু। এ কথা বলে আব্বু চলে গেছে, আব্বু আর কখনো আসবে না। এ কথা যখন বলে তখন মানে সে আসলে বাচ্চাটাকে অন্ধকারে দেখছে, কখনো বাচ্চাটার ফেস সম্পূর্ণ দেখা নেই। কিছুক্ষণ পর সে লাইট জ্বালানোর পরে দেখে ওর 2 বোন বসে আছে। ওর 2 পাশে বসে আছে
আর ও একা একা কথা বলতেছে। তো ও দুই বোন বসে বসে ওর দিকে তাকায় আছে, বলতেছে কিন্তু একা একা কার সাথে কথা বলিস? বলে আপু তোমরা দেখো না এখানে হচ্ছে যে একটা ছেলে বসাচ্ছিল, ছেলে বলতেছিল। বলে হ্যাঁ আমরা তোর কথা শুনেছি, কিন্তু অপোজিট পাশে যে কেউ আছে সেটা তো আমরা দেখিনি, আমরা 1 মিনিটের মধ্যে এখানে বসে আছি। তো তো শার্লিন বিষয়টা আহ, মানে খুবই অস্বাভাবিকভাবে সে তো স্বপ্ন টপ্ন দেখছে এভাবে ভেবে সেদিন রাত্রে আর সে এটা নিয়ে কোনো আর চিন্তাই করে না, ঘুমিয়ে গেছে। পরের দিন, পরের রাত, পরের দিন না পরের রাত, পরের রাত্রে ঠিক একইভাবে তারা অনেক বিশেষ করে বান্টি যে ছেলেটা ছিল সেই ছেলেটা পুরো রাত্রে হচ্ছে তার প্রচণ্ড জ্বর উঠে যায়, হাত পা ব্যাকা হয়ে যায়, জিব্বা টিব্বা বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। এবং তাদের পুরা গন্ধে পচা গন্ধ শুরু হইতে থাকে, তাদের বিভিন্ন জায়গায় ইঁদুর ইঁদুর মরে থাকে, বিড়াল মরে থাকে, ইত্যাদি বিভিন্ন জিনিস মরে থাকতে দেখা যায়। তো এই জিনিসটা নিয়ে তারা অনেক কনসার্ন হয়ে যায়, এক রাত্রে সকল ঘটনা। তো এর মাঝে হঠাৎ করে রুমের মধ্যে, শীতের বেলা রুমের মধ্যে প্রচণ্ড গরম লাগা শুরু হয়। তো সবাই ফ্যান ট্যান ছেড়ে বসে আছে, এরকম একটা অবস্থা, কারেন্ট চলে যায়। ফুল ফ্যামিলি বসে আছে, ফুল ফ্যামিলি বসে আছে একটা রুমে ভয়ে, মানে এত কিছু একটা রাত্রে করতেছে, সবাই ভয়ে আছে, সবাই একসাথে বসে আছে। তো এভাবে সবাই বসে বসে কেউ মুরব্বী যারা তারা হয়তো তসবি টসবি পড়তেছে, ওরা হচ্ছে যে বসে বসে একটু ধরে এই বিষয় নিয়ে আলোচনা করতেছে, এরকম একটা সিচুয়েশন। ঠিক ওই মুহূর্তে কারেন্ট চলে যায় এবং তাদের পাশে জেনারেটর ছিল, বাই এনি চান্স বাই এনি হাও ওই দিন রাতটার জেনারেটর জ্বলছিল না, চলছিল না। বিষয়টা হচ্ছে এমন, তারা এতই ভয় পেয়েছে কেউ যে গিয়ে জেনারেটরটা আবার চেক করবে চালাবে সেই সাহসটা তাদের মধ্যে ছিল না। সবাই সবাইকে ডাকতেছিল, বলছে একসাথে চল, এই কর সেই কর ইত্যাদি ইত্যাদি বলছিল, কিন্তু আসলে আর কোনো কিছু কেউ চায়নি। এভাবে 5 থেকে 10 মিনিট চলে যায়। চলে যাওয়ার পর তারা ঠিক যেখানে বসে আছে তারা হঠাৎ করে দেখতে পায়, সবাই দেখতে পায় যে তাদের ঠিক মাঝ বরাবর সামনে একটা ছোট বাচ্চা বসে আছে। বসে বসে বলতেছে আম্মু তোমরা সবাই কথা বলতেছো কিন্তু আমাকে নিচ্ছ না, আমিও তো কথা বলবো। এই কথা বলার সাথে সাথে সবাই ভয় পেয়ে যায়। এই জিনিসটা দেখে শার্লিনের সবার মতো শার্লিন মামা প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং শার্লিনের মামা একজন স্মোকার ছিলেন। তো সে পকেট থেকে গ্যাস লাইট এবং উনি যেই স্মোকিং করতেন সেই জিনিসটা, যেই ব্র্যান্ডের সিগারেট খাইতেন সেই সিগারেটটা বের করে উনি হচ্ছে যে স্মোক করার জন্য প্রিপারেশন নেয়। তো লাইটটা জ্বালায় সবার বাচ্চাটা তো সব কিছু ভুইলা, মুরব্বি টুরুবি সব কিছু ভুলে উনি ভয়ের চোটে এই জিনিসটা করে। তো উনি যখনই লাইটটা জ্বালায় উনি দেখে যে পচা মানে বিকৃত একটা শরীর, যার শরীর থেকে হচ্ছে যে মাংস পচে গিয়েছে এরকম একটা জিনিস, একটা ছোট্ট ছেলে বসে আছে। তো শার্লিনের মামা ছিল, উনি আবার যেদিন হচ্ছে যে শার্লিনের শার্লিনের হাজবেন্ড শার্লিনের বড় বোনের হাজবেন্ড মারা যায় এবং বাচ্চাটা মারা যায়, উনি সকল কিছু দেখে। তো উনি বুঝতে পারে, দেখেই বাচ্চাটাকে চিনে ফেলে যে এটা তো শার্লিনের বড় বোনের সে ছোট বাচ্চাটা। তো শার্লিনের বড় বোনের ছোট বাচ্চা শার্লিনকে কেন আম্মু আম্মু ডাকছে, বিষয়টা আসলে সেটা ছিল। তো ও তো মারা গিয়েছে অনেক বছর আগে, সেখানে আসছে কীভাবে? তো উনি দেখে সাথে সাথে চিল্লায় বলে আরে এ তো হচ্ছে যে শার্লিনের বড় বোনের নাম ধরে বলে, ও তো হচ্ছে যে ওর ছোট বাচ্চা, ও তো মারা গিয়েছে অনেক আগে। তখন সবাই বুঝতে পারে যে না আসলে এটা আসলে কার প্রেতাত্মা বা কার ভূত অথবা কার কি, বিষয়টা এরকম এরকম একটা সিচুয়েশন। এখানে ছোটরা আছে, বড়রা আছে, সবাই আছে, সবাই ভয়ে ভীত হয়ে একজনকে একজন জড়াজড়ি করে বসে আছে, কেউ আল্লাহ বিল্লাহ করছে, কেউ এই করছে, কেউ সেই করছে। তো এবং শার্লিন অনেক সাহস নিয়ে বলে তুমি আমাকে আম্মু ডাকছো কেন, আমি তোমার তো আম্মু না। বলে তুমি আমার আম্মু, আমি তোমার সাথে থাকবো সারা জীবন, আমি তোমার সাথে থাকবো, তোমার কাছ থেকে ছাইরা কোথাও যাবো না, এরকম বিভিন্নভাবে শার্লিনকে বলতে থাকে। বলে না আমি তোমার আম্মু। শার্লিন অনেক জোরে জোরে আপনি চিল্লাইতে থাকে, ভয়, আসলে সে ভয়ও পায় কিন্তু হচ্ছে সাহস নিয়ে জিজ্ঞেস তাই তুমি কারে আম্মু বলো, আমি তোমার আম্মু না, ফাইজলামি করার জায়গা পানো, বেয়াদব ছেলে ইত্যাদি বিভিন্ন বলে। তো বাচ্চাটা কান্না শুরু করে বলে যে আমার আব্বু দিয়ে গেছে, বলছে এখান থেকে কখনো না যেতে, তোমাকে ছেড়ে কখনো না যেতে, সবসময় তোমার সাথে থাকতে, আব্বু তো আর আসবে না, আমি তোমার সাথে থাকবো।
তো শালীন আসলে অনেক বলছিলাম চঞ্চল ছিল, চঞ্চল একটা মেয়ে সে, এবং রাগী মেয়ে, যা স্পষ্টভাষী। সে সরাসরি বলে, তুই তুই মরে ভূত হয়ে গেছো, তুই আবার আসছো আমাকে আম্মু রাখতে, আমি তোর আম্মু টাম্মু না, কিছু না, তুই যা এখান থেকে যা, ইত্যাদি ইত্যাদি বলতে থাকে ভয়। তো তখনই শালীনের মামা বলে, চুপ চুপ হো। তো ছেলেটা তখন হচ্ছে যে অনেক অনেক রেগে যায়, অনেক রেগে হচ্ছে যে ওই যে বান্টি বলে যে, তোমরা যদি এরকম করে, আমি বান্টিকে খেয়ে ফেলবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বান্টিরে নিয়ে যাব, আমার একলা ভাল লাগবে না, আমি কারোর সাথে খেলবো, আমি বান্টিরে নিয়ে যাব, এই কথা বলে বান্টির উপর হচ্ছে টর্চার করতে থাকে। বান্টির হাতের উপর আঁচড় হয়, বান্টির পায়ের মধ্যে আঁচড় কাটা শুরু করে, বান্টির পিঠের মধ্যে আঁচড় কাটা শুরু করে। তো এগুলো দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়। তো ও বান্টিকে নিয়ে যাবে, বান্টিকে হয়তো শার্লিন ওর আম্মু হবে, না হলে বান্টিকে নিয়ে যাবে, এরকম একটা কথা বলে। কারণ সে একলা একলা ওর আব্বুর কাছে যাবে না, একলা একলা সে খেলতে পারে না, কোনো কিছু করতে পারে না, সে একা থাকতে হয়। হয়তো সে বান্টিকে নিয়ে যাবে, অথবা সে শার্লিনের সাথে থাকবে। এগুলা করতে করতে বান্টির মামা শার্লিনকে ধমক দেয়, বলে, তুই চুপ থাক, তুই কিছু জানোস নাকি, কিছু তো জানোস না, এ কথা বলে 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 ও তো তোমার আম্মু না। শার্লিনের মামা বলে বাচ্চাটাকে, বলে যে এ তো তোমার আম্মু না, তোমার আম্মু তো হচ্ছে যে শার্লিনের বড় বোন। বলে, না না, আমার আব্বু, বাচ্চাটা বলে ওর বাবা ওকে যখন এই বাসায় দেখিয়ে দিছে, ওর আম্মুকে দেখাই গেছে। বিষয়টা হচ্ছে কাকতালীয়ভাবে শার্লিনের বড় বোনের সাথে শার্লিনের চেহারা অনেক মিল, এবং শার্লিনের যখন বিয়ে হয়, ঠিক শার্লিনের বর্তমান যে বয়স, ঠিক সেই বয়সটা বর্তমানে শার্লিনের চলতেছে। যেহেতু শার্লিনের বড় বোনের বিয়ে হয় অনেক আগে, এবং শার্লিনের বড় বোনের হাজব্যান্ড এবং বাচ্চা বিয়ে হওয়ার সাথে সাথে মারা যায়, তা অনেক বছর ডিফারেন্ট। দ্যাটস ওয়াই শার্লিনের বর্তমান চেহারার সাথে শার্লিনের বড় বোনের চেহারা অনেকটাই মিল পাওয়া যায়। তো তখন শার্লিনের মা বলে, ও তো হচ্ছে তোমার খালামণি দেখতে তোমার আম্মুর মতো হয়েছে, সেজন্য তোমার আব্বু তোমার খালামণিকে তোমার আম্মু মনে করে দেখিয়ে গিয়েছে, উনি তোমার আম্মু না, তোমার আম্মু হচ্ছে। পরে ওর আম্মু তো হচ্ছে যে আসলে ওর বাবা, ওর হাজবেন্ড এবং হচ্ছে যে ওর বাচ্চা মারা যাওয়ার পরে শার্লিনের বরাবর একটু অদ্ভুত পাগলাটে বিহেভ করা শুরু করে। তো ওকে আলাদা একটা রুমে থাকে, তো সে রুম থেকে ডাক দেওয়ার পর মহিলা হাসতে থাকে। অনেক দিন পর, প্রায় অনেক বছর পর মহিলা হাসতেছে, বলছে যে ওর ছেলে আসছে এরকম একটা বিষয়। তো সবাই একটু অদ্ভুত, ওর বড় বোন এরকম করতেছে, ওর ছেলে আসছে, কোত্থেকে ছেলে আসছে। তো এই কথা বলার পর হঠাৎ করে দেখে যে ওই বাচ্চাটা ওখানে ছিল, ওখানে আর নাই। তো ওর হচ্ছে যে উনি হচ্ছে যে কাউকে কোলে নেওয়ার মতো করে এরকম একটা ভাব নিয়ে হচ্ছে যে ঘুরতেছে, হাসতেছে আর নাচতেছে, এরকম একটা বিষয়। শার্লিনের বড় বোন এরকম একটা কিছু করতেছিল। তো সবাই একটু ডাক দিচ্ছে, ওকে ধমক দিচ্ছে, সবাই এই তোমরা এরকম করতেছে, কোনো পাগলের মতো ইত্যাদি বলতেছে। তো হঠাৎ করে সবাই আবার উপলব্ধি করে যে শার্লিনের বড় বোনের কোলে ওই বাচ্চাটা হচ্ছে যে পুরো শরীরে পচা মাংস ইত্যাদি ইত্যাদি, কিন্তু শার্লিনের বড় বোনটা ফিল করছে না। তো এরপরে আসলে আর তারা ওই রাতে কিছু করে না, দেখছে যে কিছু করতে গেলে বান্টির শরীরে বিভিন্ন প্রবলেম হচ্ছে, ওকে কিছু করলে বান্টির শরীরে বিভিন্ন আঘাত হচ্ছে, বান্টি বিভিন্নভাবে শরীরে ক্ষতবিক্ষত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। সেই জন্য তারা সবাই ডিসাইড করে না, আজকে রাত্রে কিছু করবো, কিছু হবে না। কারণ দিনের বেলা যেহেতু প্রবলেমটা হয় না, প্রবলেম হয় শুধু রাতের বেলায়, তো তারা দিনের বেলা কিছু একটা করার চেষ্টা করবে। তো সেই হিসাবে তারা ওই দিন রাত্রে কোনোভাবে সবাই একসাথে মিলেমিশে সময় পার করে ফেলে। তো পরের দিন দেখা যায় কি, সকালবেলা ওঠার সাথে সাথে বান্টির বড় বোন খুব স্বাভাবিক। উনি যে এতদিন একটা পাগলের মতো বিহেভ করতে, অনেক কিছু করতে গেলে কোনো কিছুই নেই, উনি খুব স্বাভাবিক সকালবেলা উঠে নাস্তা টাস্তা করতেছে, নাস্তা নিজে বানাচ্ছে, সব কিছু খুব স্বাভাবিক। এটা ভেবে প্রায় দুপুর পর্যন্ত ওদের মাথায় এই জিনিসটাই নেই, ভাবছে না জিনিসটা তো তাৎক্ষণিক একটা প্রবলেম হয়েছে, সেটা সকালের সাথে সাথে কেটে গিয়েছে, এটা নিয়ে আর আসলে বাড়াবাড়ি করে লাভ নাই, তো এটা এখানেই শেষ। কারণ বাইরের মানুষটা জানলে বাইরের মানুষ বাসা নিয়ে অনেক কথা বলবে, ওনারা বাসাটা ভাড়া দিত, এই বিষয় নিয়ে একটা বিষয় ছিল। এভাবে করতে করতে প্রায় 3টার মতো বেজে গেছে। 3টা বাজে আবার হঠাৎ করে বান্টির শরীরে আঁচড় কাটার মতো শব্দ, বান্টি দাঁত খিচাচ্ছে, তার শরীরে আঁচড় নিজের শরীরে নিজে হচ্ছে আঁচড় দিচ্ছে, ইত্যাদি করছে। এটা দেখে বান্টির মামা দৌড় দিয়ে গিয়ে হুজুরের কাছে গিয়ে এলাকার
তো এলাকার হুজুররা পুরো ঘটনা শোনার পর বলে যে আসলে উনি বাসায় আরও 20 থেকে 25 জন পুরো ঘটনার বর্ণনা শুনে বলে যে না, এটা একলা হইলে হবে না, আরও লোকজন লাগবে। এবার 20 থেকে 25 জনের মতো হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে পুরা বাসা বন্ধ করবে, পাশাপাশি আরও কিছু বিষয় আছে হুজুরদের, এই জিনিসটা করবে। পরবর্তীতে উনি আসেন, আসার পরে তো দুঃখিত, তো উনি হুজুর নিয়ে আসেন। তো হুজুর তার কাজগুলো শুরু করার সাথে সাথে বান্টির যে বড় বোন পাগলের মতো বিহেভ করতো। তো উনি এসে প্রথমে বাধাই, তোরা আমার ছেলেকে নিতে পারবি না, এই তোরা কেন আসছিস, যা গরম পানি নিয়ে গরম পানি মারা শুরু করবো, আজকে সারাদিন গরম পানি বানাইছি, কেন বানাইছি, এমনি বানাইছি, এবার বলতে থাকে আজকে সারাদিন গরম পানি বানাইছি, কেন বানাইছি এমনি, আমি জানি তোরা আসবি, তোরা আসলে তোদের গায়ে গরম পানি ফেলবো, এভাবে এভাবে বলতে থাকে। তো আসলে উনি সকাল থেকে উঠেই আসলে গরম পানি বানানোর সময় বলেছিলাম যে ওই দিন ওনাকে খুব স্বাভাবিক মনে হচ্ছিল। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি বলে যে আসলে ওনার রুমে অনেক কাপড় চোপড় জমা আছে অনেক আগে, সেই কাপড় চোপড়গুলো উনি পরিষ্কার করবে, উনি ধুয়ে পরিষ্কার করবে, ওনার একটু ভালো লাগতেছে শরীর, এই জন্য। তো সবাই খুব নর্মালি বিষয়টা নেই, ওইভাবে আর ইয়ে করে না। তো কিন্তু উনিও যখন হুজুর দেখার পরে যে রিয়াকশনটা দেয় তখন হচ্ছে এই বিষয়টা বলা হয়। তো যাই হোক, বিষয়টা এমন ছিল। এমন থাকার পরে হচ্ছে হুজুররা বলে যে না না, আমরা তোমার ছেলেকে নিব না, আমরা তোমার ছেলেকে তোমার কাছে দিতে আসছি। তো তোমার হাজব্যান্ডও তো আসছে, হাজব্যান্ড এসে চলে গেছে, আমরা জিজ্ঞেস করতেছি তোমার জামাই কোথায়, তোমার ছেলে তো তোমার জামার খবর জানে, তোমার ছেলেকে আমি তোমাকে ছেলে রেখবো না, তোমার জামাইকে নিয়ে আসবো, এ কথা বলার পর বাচ্চাটাকে ডাক দেওয়া হয়। মানে ওনারা এসে বসে হচ্ছে যে শার্লিনের বড় বোনকে ডাকে, বড় বোনকে একটা রুমে বসায়, সবাই মিলে বসে একটা টেবিলের মধ্যে, শার্লিনের বড় বোনকে প্রথমে বসানোর পরে আরও 2 জন হুজুর আসে, হুজুর এসে দুই পাশে বসে যে রিয়াকশন কিছু করলে আটকাইতে পারে। তো সবাই মিলে বিভিন্ন রুমে যায়, রুমে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়। একটা সার্টেন টাইমের পর বিভিন্ন ওনাদের যে সূরা টুরা ঘরটর বন্ধ করা যে বিষয়গুলো থাকে সেগুলো করা শুরু করে। তো একটা রুমের মধ্যে অন্যান্য রুমে এই কাজগুলো চলতে থাকে, পাশাপাশি শার্লিনের বড় বোনকে একটা রুমের মধ্যে রেখে বলে যে তুমি তোমার ছেলেকে ডাকো, তোমার হাজব্যান্ডকে ডাকতে হবে। তো ওই সময় ওর ছেলে বলে যে আছে, বলেন আপনারা বলেন। শার্লিনের বড় বোন বলে যে ছেলে এখানে আছে, বলেন। তখন হুজুররা সূরা কালাম পরে বলে যে আমরা কীভাবে বুঝবো সেখানে আছে, তুমি মিথ্যা কথা বলো, যদি থাকে বলো যে মানে উনি একটা কাগজের মতো দিচ্ছে, বলো যে কাগজটা লড়াইতে। তো তখন ওই কাগজটা লড়তে থাকে, বাতাসে লড়তে থাকার পরে উনি বলে যে ওকে, তো বলো, ওকে বলতে বলো ওর বাবা কোথায়, ওর বাবা ওকে দেখিয়ে গেছে না, কিভাবে দেখাইছে, কিভাবে বলছে, কিভাবে চিনে। তো বলে যে না, আমার বাবা আসতে পারবে না, আমার বাবা চলে গেছে, ইত্যাদি ছেলেটা বলে কেন বাসবে না, তোমার বাবাও তো তোমার আম্মুকে ভালোবাসে, তোমার বাবা তোমার আম্মুকে ভালোবাসে না, তোমার আম্মু বলে যে হ্যাঁ ভালোবাসে, বাট উনি বিয়ে করছে। এই কথা শোনার পর হুজুরে একটু খটকা লাগে, কিরে ওর বাবা মারা যাওয়ার পর আবার বিয়ে করছে কিভাবে, বিষয়টা একটা অদ্ভুত না। তো হুজুর বলে কিরে তোমার বাবার আম্মু তো এই নিয়ে, তোমার বাবা আবার বিয়ে করছে কোত্থেকে? বলে না না, আমার বাবার আম্মু 2টা আছে, এই আম্মুকে বিয়ে করার পর আর 2টা বিয়ে করছে, এরকম বিষয়টা থাকে। তখন হুজুর বলে যে আচ্ছা ভালো কথা, তোমার বয়স কত? ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত? তো বাচ্চাটা বলে যে প্রায় 200-300 বছরের মতো, বলে এরকম সামথিং 200-300 বছর। তখন এক হুজুর অন্য হুজুরের দিকে তাকাইতে থাকে, বলে আচ্ছা ওকে, বুঝতে পারছি আমরা, ঠিক আছে, তোমার আব্বুকে আসতে হবে না, তুমি থাকো এখানে, আমরা তোমার সাথে কথা বলবো। এ কথা বলার পর শার্লিনের বড় বোনকে বলে তোমার বয়স কত? শার্লিনের বড় বোনকে জিজ্ঞেস করে তোমার বয়স কত? তো বলে যে শার্লিনের বড় বোন বলে 45 এরকম সামথিং কিছু একটা বলার পর বলে যে হুজুর হাসতে থাকে, বলে যে মায়ের চেয়ে থেকে ছেলের বয়স বেশি, মায়ের বয়স 45, ছেলের বয়স 300 বছর, সেটা কি কখনো সম্ভব হয় নাকি? এ কথা বলে শার্লিনকে বলে তুমি মা ওই রুমে যাও, আমরা তোমার ছেলের সাথে কথা বলবো। এ কথা বলে ওনারা একটা হচ্ছে যে সার্কেলের মতো করে, মানে ওনারা যারা দাঁড়িয়ে ছিল আর কি, ওনারা 5-6 জন মিলে একজনের হাতের সাথে একজনের হাত রেখে একটা সার্কেলের মতো করে ওর বোনকে সার্কেলের ওই পাশে অন্য একটা রুমে চলে যেতে বলে, আর ওরা এখানে থাকে। তখনই রুমের মধ্যে প্রচণ্ড বাতাসের মতো একটা জিনিস বাতাসের মতো ঘুরতে থাকে এবং ঠান্ডা একটা হাওয়ার মতো ওই রুমের মধ্যে চলতে থাকে। তো তখন ওই যে শার্লিনের মামা
শার্লিনের মামাকে ডাক দেওয়া হয়। শার্লিনের মামাকে ডাক দিয়ে বলা হয়, তো আসলে বিষয় ও তো হচ্ছে যে আপনারা যাকে ভাবছেন সে না, সে আসলে বহুরূপী। বহুরূপী মানে কি? তো বলে যে আসলে একটা জিনের ছেলে। তো আসলে হয়তো যে জিনটা আসলে অনেকদিন ধরে আপনাদের যেই বাসা, আপনারা বর্তমানে এই বাসায় কতদিন ধরে আছেন? এটা ওনাদের নিজেদের বাসা। শার্লিন এবং শার্লিনের বড় বোন সবাই এই বাসায় বড় হয়েছে। তো বলে, তো আপনি কেন এটা কি জন্য বলছেন, কিভাবে বুঝছেন? হুজুরা শার্লিনের মামাকে বলে, দেখেন এই বাচ্চাটার বয়স হচ্ছে 300 বছর, আর আপনার যে মেয়ে, আপনাদের যে মেয়ে, সে ওই মেয়ের বয়স হচ্ছে মাত্র 45 বছর। তো মায়ের চেয়ে কি কোনো সন্তানের বয়স বেশি হইতে পারে? তখন মামা বলে যে না, এটা তো কখনো সম্ভব না। বলে আসলে দেখেন, এর বাবা মানে বাচ্চাটার যে বাবা যিনি ছিল, যে জিনটা ছিল, সেই জিনটা অনেক দিন থেকে এখানে বসবাস করত, অনেক দিন থেকে ওই বাসায় বসবাস করতো, এবং এই বাসায় কি হয়েছে না হয়েছে, কোন ঘটনা হয়েছে না ঘটনা হয়েছে, সকল কিছু এরা জানে। সকল কিছু, এভরিথিং। কখন কি হয়েছে, কখন বিয়ে হয়েছে, শার্লিনের বিয়ে হওয়ার পর শার্লিনের বাবা কখন অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে, এভরিথিং তারা জানে। তো সেই জিনিসটা জানার কারণে, এবং শার্লিনের বড় বোনকে এই ছেলের বাবা, এই সেই জিনটা পছন্দ করতো। সেজন্য আসলে স্পেশালি শার্লিনের বড় বোনের উপর সে সবসময় নজর রাখতো। নজর রাখার পর শার্লিনের বড় বোনকে আসলে এই যে বর্তমান যে অবস্থা, সেটার জন্য এই ছেলেটার বাবা যে জিনটা, সেই জিনটা হচ্ছে যে সকল কিছু মানে এই ছোট জিনের বড় যে জিন বাবা, সেই জিনটা জড়িত। তো এই জিনিসটা আসলে বলা হওয়ার পরে উনি প্রথমে একটু ইতস্ততা করে বলে যে এখন কী করবো হুজুর? বলে দেখেন, প্রবলেম হচ্ছে ওকে, এই ছেলেটাকে বলা হয়েছে যে আপনাদের মেয়ের হচ্ছে যে এই ছেলের সন্তান। আসলে ওর জিন আর ইয়ের মধ্যে, মানুষের মধ্যে কখনো সম্পর্ক হওয়া সম্ভব না। কখনো জিন আর মানুষের মধ্যে কখনো সম্পর্ক হয় না, এইসব ওটা ইম্পসিবল। আসলে ও জিনেরই সন্তান, কিন্তু ওর বাবা ইচ্ছাকৃতভাবে আপনাদের মেয়ের উপরে নজর রাখার জন্য এবং আপনাদেরকে বিরক্ত করার জন্য এখানে পাঠিয়েছে এই ছোট বাচ্চাটাকে, মানে জিন হয়ে। এবং সে ওই বাচ্চাটার চেহারা দেখেছে, ছোট বাচ্চাটার, ভেবেছে যে আপনারা ইমোশনাল হয়ে যান, আপনারা তখন গ্রহণ করে নেবেন। একে হচ্ছে যে মানুষের মতো, আপনাদের বাচ্চার মতো দেখলে, ভূত হোক বা অন্য কিছু হোক, আপনারা গ্রহণ করে নেবেন। যখন আপনারা গ্রহণ করে নেবেন, তখন তারা সবাই ওর অন্যান্য জিন পরিবারের সদস্য যারা, সবাই মিলে এসে আপনাদের উপর আক্রমণ করবে। আসলে এটা আপনাদের উপর ট্র্যাপ ছিল। বলে এখন কি করবো? না, আপনারা কোনোভাবে যাই হোক, বিশেষ করে আপনাদের যে মেয়ের বাচ্চার চেহারা ধরে এসেছে, যাই হোক ওকে গ্রহণ করা যাবে না। যাই হোক ওকে আপনারা বোঝান, কিছুক্ষণ পরে আনবো, এবং ও যখন বলবে যে না, ওর সন্তান না, ও হয়তো কিছুক্ষণভাবে ডিস্টার্ব করবে, কিন্তু আমরা হচ্ছে যে হুজুররা এটা ম্যানেজ করবে। কিন্তু ও যদি বলে যে আসলে না, ওকে গ্রহণ করে নেবে, তখন ঝামেলা হয়ে যাবে। কিন্তু ও যদি বলে যে না, ও কোনোভাবে গ্রহণ করবে না, বাচ্চাটাকে স্বীকার করে না, তাহলে হচ্ছে যে এটা। তো এ কথা শুনে শার্লিনের মামা চলে যায় শার্লিনের বড় বোনের কাছে, গিয়ে শার্লিনকে সকল কিছু বোঝানোর চেষ্টা করে। তো কোনোভাবে বুঝতে পারে না। এরপর বলে যে ওই হুজুর, যে বড় হুজুর যিনি ছিলেন, উনি এবং ওনার 4জন পোলাপান মিলে যাওয়ার পর বলে যে দেখো, এই ছেলেটাকে জিজ্ঞেস করার পরে বলছে যে ছেলেটার বাবা আরও 2 বিয়ে করেছে। এখন বলো, তোমার হাজবেন্ড মারা গেছে যে কতদিন হয়েছে? বলে অনেক দিন হয়েছে। মারা যাওয়ার আগে কি বিয়ে করছে? বলে না, ওর ওই সময় তো বয়স কম ছিল, আবার বিয়ে করবে কখন? এই ছেলেটার আসলে আমি বলেছিলাম শার্লিনের বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছে, এবং শার্লিনের বড় বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছে। শার্লিনের বড় বোনের বিয়ে তাড়াতাড়ি হওয়ার কারণে ওদের হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বয়স হচ্ছে যে খুব কম ছিল। তো ওনাদের ওই ভদ্রলোকেরা এইসব কিছু করার সুযোগ নেই। তো আবার বলে যে মৃত মানুষ কি কখনো বিয়ে করতে পারে? মানে শার্লিনের বড় বোনকে জিজ্ঞেস করে, মৃত মানুষ কি কখনো বিয়ে করতে পারে নাকি? উনি বলে যে শার্লিনের পাগল হইলো, উনি অ্যাবনর্মাল হলো, বলে যে না, পারে না। তো তাহলে তোমার হচ্ছে যে তোমার জামাই, আবার ও বলতে তোমার জামাই আর 2টা বউ আছে, সেটা কি বয়স সম্ভব? বলে যে আসলেই তো, মানে তখন উনি একটু বুঝতে পারে। বলে যে দেখো, এটা আসলে একটা জিন ছিল, যে জিনের আরও 2টা পরিবার রয়েছে, সে আরও 2টা বিয়ে করেছে।
তো সে তোমাকে পছন্দ করতো অনেক আগ থেকে, তোমাদের সাথে ছিল, আর হচ্ছে জিনের সন্তান। তোমার ছেলে সুরুত ধরে এসেছে, তোমার ছেলের চেহারা ধরে এসেছে, যাতে তুমি এই চেহারা ধরে তোমার কাছে আসতে, তোমার দিকে তাকাইলে তুমি হয়তো ওকে, ওর প্রতি আবেগ অনুভূতি জাগবে, তুমি তাকে গ্রহণ করে নিবে। আর যদি একবার গ্রহণ করে নাও, তখনই হচ্ছে যে সে তোমাকে, তোমাদের পুরো পরিবারের উপরে, তোমাদের পুরো বাসার উপর তারা। এই কথা শোনার পরে বলে এখন কি করতে হবে? তো পরবর্তীতে বলে যে তোমার সন্তান না, যদি তোমাকে কেঁদে টেঁদে বা অনেকভাবে বুঝাইতে পারে, অনেক কিছু করতে পারে, তুমি বলবে যে না, ওকে তুমি গ্রহণ করবা না। এটাই হয়। হওয়ার পরে হচ্ছে যে হুজুররা যায়, সবাই মিলে যায়, ওনাকে হচ্ছে যে ওদেরকে বসায়। তো বসানোর পরে হচ্ছে যে বাচ্চাটাকে বলে বলে যে ও তো তোমার মা না, তোমার মা তো তোমাকে স্বীকার করে না, ও তোমার মা না। তো কথা বলে বাচ্চাটা হচ্ছে যে অনেক রেগে যায়, রেগে গিয়ে হচ্ছে যে টেবিলের একটা হাওয়ার মতো টেবিলের উপরে বসে কোনো কিছু থাপ্পড় দেওয়ার মতো যেরকম শব্দ হয় অথবা উঠানোর মতো শব্দ হয় বারবার। টেবিলটা কাঁপছিল, ভাইব্রেট হচ্ছিল। তো হওয়ার পর হচ্ছে যে ও বলে যে মানে শার্লিনে বরাবর বলে যে তুমি ঠান্ডা হও, দেখো আমি তোমার আম্মু না, তোমার আম্মু হচ্ছে যে তোমার আব্বু যে দুইটা বিয়ে করেছে, ওখানে তোমার আব্বু তোমার সাথে মিথ্যা কথা বলেছে। তো বলে না না, মিথ্যা কথা না, ইত্যাদি বিভিন্ন জিনিস। তো অনেক রাগারাগি করে, অনেক কান্নাকাটি বাচ্চাটা, কিন্তু কোনোভাবে শার্লিন আসলে জিনিসটাকে অ্যাভয়েড করে, বলে না তুমি আসলে দেখো এই কথা পরে ওই যে হুজুর একটা ট্রিক্স শিখিয়ে দেয়। ট্রিক্স শিখে হচ্ছে যে তুমি যদি আমার ছেলে তো আসলে এ না, তুমি যার চেহারা ধরে আসছো ও না, আমার ছেলে হচ্ছে ওইটা বান্টির কথা বলো, বান্টির চেহারা যদি তুমি ধরতে পারো, বান্টির চেহারা নিয়ে যদি তুমি আসতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমার ছেলে। এই কথা বলে। এই কথা বলার পর বাচ্চাটা খুব দ্রুতই ওর মায়ের কাছে, মানে শার্লিনের বড় বোনের কাছে বান্টির চেহারা নিয়ে আসে। তো এটা দেখার পরে ওরা মোটামুটি 100% কনফার্ম হয়ে যায় এটা আসলে একটা জিনের কারসাজি, একটা মানে খারাপ জিন, ধোকাবাজ জিন। তো পরবর্তীতে ওরা বলে ফেলে তো ও তো, তুমি তো আসলে জিন, তুমি তো আসলে আমার ছেলে না, আমার ছেলে তো আসলে আগে ওইটা ছিল, তুমি মিথ্যা কথা কেন বলছো, তুমি তো চেহারা পরিবর্তন করতে পারো। তোমার বাবা আসলে, ও যাদের কাছে এই ধরনের ক্ষমতা আছে, বাচ্চাটাকে বোঝানোর অনেক কিছু করা হয়, করার পরে বাচ্চাটা যাইতে চায় না। পরবর্তীতে হুজুরা বলে তুই যাবি, হুজুরের উপর একটু জোর দেওয়া শুরু করে, তুমি যাবো, না হলে আমরা তোমাকে আটকাই ফেলবো, ইত্যাদি বলতে থাকার পরে হচ্ছে যে ওর যে বাবা, তখন হচ্ছে ওর বাবা আসে। বাবা এসে হচ্ছে যে বাবা একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে থাকে যে কোনো কারণে, এর বাইরে আসতে পারে না। তো ওর বাবা দূর থেকে বলে যে অন্যান্য হুজুরদেরকে বলে যেন ওকে ওকে কিছু বলো না, হচ্ছে যে ওকে আসলে ওই জিনটাই ভুল বুঝিয়েছে। তো ভুল বোঝার কারণে ও আসছে, ও আর নেক্সট টাইম কখনো আসবে না। বা আপনারা তো জানেন, আপনারা ব্যবস্থা নিতে পারবেন, আপনারা এখন ছেড়ে দেন, ছেলেটাকে ছেড়ে দেন। এ কথা বলার পরে বলে যে না, তুমি তো দুষ্ট জিন, তুমি অনেক দিন থেকে এদের উপর নজর রাখছো, এরা কি করে না করে এগুলো খবর টবর নিছো, নেওয়ার পর হচ্ছে যে এদের উপর ছলনা করতেছো, এদের উপর প্রতারণা করতেছো, এখন তো তোমাদের আটকাই ফেলতে হবে, না তো তোমরা আরও ক্ষতি করবা। বলে না হুজুর, ক্ষতি করবো না, আমরা এই একটা এরিয়া আছে, এই এরিয়ার বাইরে তারা চলে যাবে। বলে দেখো তোমার কথা যেন ঠিক থাকে। আসলে এই ধরনের ঘটনা আমরা শুনতে পারেন, অথবা আপনাদের সাথে অনেকের সাথে ঘটতে পারে। যদি কারোর সাথে ঘটে থাকে অথবা সিমিলার কোনো ঘটনা তবে শুনে থাকেন, আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আমি চৌধুরী আহমেদ আল ইরফান।